হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সিসি 8 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, জাতি ব্যবস্থা এবং অস্পৃশ্যতা বিষয়ে আম্বেদকরের মতাদর্শ আলোচনা করো। অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নেবে। ভারতের ইতিহাসে অনগ্রসর ও অবহেলিত জনসম্প্রদায় সমূহের মধ্যে আম্বেদকর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এই সুবাদে ভারতব্যাপী বিশেষত মহারাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তিনি এক বিশেষ মর্যাদার আসন লাভ করেন। সুদীর্ঘ কাল ধরে উপেক্ষিত এই ভারতীয় জনগোষ্ঠীর স্বতন্ত্র স্বার্থ সংরক্ষণ ও সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষভাবে ভাবনা চিন্তা করেছে। পিছিয়ে পড়া এই সমস্ত জনসম্প্রদায়ের সমৃদ্ধ ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সমূহের সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এক্ষেত্রে তিনি সুসংগত উদ্যোগ আয়োজনের ওপর জোর দেন। শাসনতান্ত্রিক সংস্কারমূলক বিভিন্ন আইন প্রণয়নের প্রাক্কালে আম্বেদকর রাজনৈতিক ও সামাজিক অধিকারসমূহের স্বীকৃতি ও সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। অনগ্রসর শ্রেণীসমূহের জন্য তিনি পৃথক নির্বাচন মণ্ডলী অর্থাৎ এখানে নির্বাচক মণ্ডলী এবং আসন সংরক্ষণের দাবি জানিয়েছেন। 1930 সালে লন্ডনের গোলটেবিল বৈঠকে রায়বাহাদুর শ্রীনিবাসনের সঙ্গে আম্বেদকর অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, আম্বেদকরের অভিমত অনুসারে ভারতের আদিবাসীদের মধ্যে জাতিগত স্তরবিন্যাস সামাজিক ও অর্থনৈতিক বিচার বিবেচনার ওপর প্রতিষ্ঠিত। জাতিভেদ প্রথাকে ধর্মীয় বিচার বিবেচনার সঙ্গে সংযুক্ত করা অনুচিত। জাতিভেদ প্রথাকে ধর্মীয় সমর্থন প্রধান হিন্দু ধর্মের মূল প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে সম্পর্করহিত। দলিত শ্রেণীর বহু মানুষ ধর্মান্তরিত হয়েছে। তারা খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতামূলক আচরণ ভারতীয়দের এবং ভারতীয় সমাজ ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। আম্বেদকরের এই অভিমত ভারতীয়দের বিবেকবোধকে নাড়া দিয়েছে। তারপরে বলা হচ্ছে দেখো, আম্বেদকরের মতানুসারে ভারতে জাতিভেদ প্রথার পরিপ্রেক্ষিতে পেশাগত সামাজিক স্তরবিন্যাসের সৃষ্টি হয়েছে। এই ধরনের স্তরবিন্যাস সমাজ জীবন বা জনজীবনের পক্ষে মারাত্মক ক্ষতিকর, কারণ হিন্দু সমাজ ব্যবস্থায় সামাজিক বিধি ব্যবস্থা ও নিয়ম নীতির প্রাধান্য প্রতিষ্ঠিত। তার ফলে ব্যক্তি মানুষের স্বাভাবিক ক্ষমতা ও প্রবণতা পরিলক্ষিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরিলক্ষিত নয়, এটা পদদলিত হয়। ব্যক্তিবর্গকে নিয়ে মানব সমাজ গঠিত, এই ধারণা গতানুগতিক। আসলে সমাজ গঠিত হয় বিভিন্ন শ্রেণীকে নিয়ে। সামাজিক অর্থনৈতিক বহুদিক ভিত্তির পরিপ্রেক্ষিতে সমাজের অন্তর্ভুক্ত শ্রেণীসমূহের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। হিন্দু সমাজের প্রত্যেকেই এই রকম কোনো না কোনো শ্রেণীর সদস্য। এই ব্যবস্থার ব্যতিক্রমহীন, কিন্তু হিন্দু সমাজের এই শ্রেণীবিন্যাস জাতিভেদ প্রথায় পরিণতি লাভ করেছে। আদিতে জাতি ছিল একটাই। কালক্রমে অনুকরণ ও বহিষ্করণের মাধ্যমে শ্রেণীসমূহ বিভিন্ন জাতিতে পরিণত হয়েছে। শ্রেণী বিভাজনের ব্যবস্থা ও নীতি সকল সভ্য সমাজেই স্বীকৃত। এই বিষয়ে দ্বিমতের অবকাশ নেই, কিন্তু হিন্দু সমাজে জাতিভিত্তিক শ্রম বিভাজনের ব্যবস্থাকে একটি অপরিবর্তনীয় ব্যবস্থা হিসাবে অনুমোদন করা হয়েছে। হিন্দু সমাজে এক একটি জাতি স্বতন্ত্র এক একটি সংস্কৃতির এককে পরিণত হয়। আম্বেদকরের অভিমত অনুসারে হিন্দু সমাজের জাতিভেদ প্রথার এই চেহারা চরিত্র অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তারপরে প্যারা চেঞ্জ করে লিখতে হবে, হিন্দু সমাজ ব্যবস্থায় সাম্য সৌভ্রাতৃত্ব একেবারে অনুপস্থিত। অসাম্যের ভিত্তিতে এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত। সামর্থ্য ও গুণগত যোগ্যতা নির্বিশেষে এই সমাজে জাতিগত বিচারে ব্যক্তির বৃত্তি নির্ধারিত হয় এবং জাতিগত বিচারে বৃত্তির এই বিন্যাস অপরিবর্তনীয়। সামাজিক জীবনে অসাম্যই হল হিন্দু সামাজিক সংগঠনের একটি বড় বৈশিষ্ট্য। ব্যক্তির স্বাধীনতা এক্ষেত্রে অশিক্ষিত। বলা হয় যে প্রজাপতি ব্রহ্মা মানুষের স্রষ্টা। এতদসত্ত্বেও হিন্দু সামাজিক সংগঠনে সাম্যের নীতি অস্বীকৃত। হিন্দু সমাজে ব্যক্তি মানুষের বহুদিক ও প্রকৃতিগত স্বাভাবিক পার্থক্যের ওপরে কোনো রকম গুরুত্ব আরোপ করা হয় না। মানুষের জন্মগত বা জাতিগত পার্থক্যের ওপর যাবতীয় গুরুত্ব আরোপ করা হয়। হিন্দু ধর্মের ভাষ্য অনুসারে ঈশ্বরই সকলের স্রষ্টা, কিন্তু সকলকে তিনি সমান করে সৃষ্টি করেনি। সামাজিক জীবনে অসাম্য হল হিন্দু সামাজিক সংগঠনের মৌলিক নীতি। এখানে বর্ণ ও জাতি ব্যবস্থার ওপরে সমাজ প্রতিষ্ঠিত। সামাজিক প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ব্যক্তিকে এখানে গুরুত্ব দেওয়া হয় না, এখানে বর্ণ ও জাতির গুরুত্ব অধিক। আদিতে ছিল চতুর্বর্ণ। আম্বেদকরের অভিমত অনুযায়ী বর্ণের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে 5। অস্পৃশ্য জনসম্প্রদায় পঞ্চম বর্ণ হিসাবে সংযুক্ত হয়েছে। প্রতিটি বর্ণের অন্তর্ভুক্ত জাতি গোষ্ঠীসমূহ আবার বিভিন্ন উপগোষ্ঠীতে বিভক্ত। ব্রাহ্মণদের মধ্যেই বিভিন্ন বিভাজন বর্তমান। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সামাজিক রীতিনীতি, প্রথা প্রকরণ, বৈবাহিক বিধি ব্যবস্থা, খাদ্যদ্রব্যের বাদ-বিচার প্রভৃতির ক্ষেত্রে প্রভূত পার্থক্য পরিলক্ষিত হয়। স্বভাবতই হিন্দুরা একটি সুসংগত সম্প্রদায় হিসাবে আত্মপ্রকাশ করতে পারেনি। জাতিভেদ প্রথার ওপরে প্রতিষ্ঠিত হিন্দু সমাজের ব্যক্তি মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা, বিশেষ অধিকারসমূহ জাতিগত বিচার বিবেচনার ভিত্তিতে নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। মানুষের সামর্থ্য অসামর্থ্য বা গুণগত যোগ্যতা অযোগ্যতা এক্ষেত্রে গুরুত্বহীন প্রতিপন্ন হয়। তারপরে বলা হচ্ছে, দেখো, আম্বেদকরের অভিমত অনুযায়ী হিন্দু আইনের কোনো অচ্যুতকে ব্যক্তি হিসাবে স্বীকার করা হয় না। হিন্দু ধর্মে অস্পৃশ্যকে মানুষ হিসাবে স্বীকার করা হয় না। অস্পৃশ্যের সঙ্গে সংযোগ সম্পর্ক অশিক্ষিত। অস্পৃশ্যদের ওপর অমানবিক আচরণের অসংখ্য নজির আম্বেদকর তার বিভিন্ন রচনায় তুলে ধরেছে। উচ্চবর্ণের ডাক্তার অস্পৃশ্যতার অভিযোগে রোগীর চিকিৎসা করেননি। অস্পৃশ্যতার কারণে বালককে ধর্মশালায় ঢুকতে দেওয়া হয়নি। অস্পৃশ্যতার কারণে দুর্দশাগ্রস্ত মহিলাকে সাহায্য করা হয়নি। অস্পৃশ্য জনসম্প্রদায় মানুষের খাদ্যের ওপর হিন্দু সমাজ নিয়ম নিষেধ আরোপ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তারপরে বলা হচ্ছে, দেখো, আম্বেদকরের অভিমত অনুসারে হিন্দু ধর্ম ও সমাজ ব্যবস্থার মধ্যে অসাম্য বৈষম্য বর্তমান। অসাম্য বৈষম্যের এই নীতির মধ্যে আবার তারতম্য আছে। দলিত বা অনগ্রসর শ্রেণীসমূহ আবার সমগোত্রীয় নয়, তাদের মধ্যে ঐক্য বা সংহতি নেই। স্বভাবতই তারা হিন্দু সামাজিক সংগঠনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদী আন্দোলনে সামিল হতে পারেন না। ন্যায়সঙ্গত সামাজিক সংগঠনের স্বার্থে ক্ষত্রিয় বৈশ্যের সঙ্গে বা বৈশ্য শুদ্ধদের সঙ্গে একযোগে সংগ্রামে সামিল হতে সম্মত হয় না। আদর্শ সামাজিক সংগঠনের স্বার্থে আম্বেদকরের স্বাধীনতা সাম্য সৌভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন এবং এই কারণে তিনি হিন্দু সমাজের চতুর্বর্ণ ব্যবস্থার বিরোধিতা করেন। আর চতুর্বর্ণ ব্যবস্থা সামাজিক সংগঠনে সর্বাধিক ক্ষতিকর বিষয়। চতুর্বর্ণ ব্যবস্থাকে দুর্বল করে, পঙ্গু করে এবং মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই বিষয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে আম্বেদকরের সুস্পষ্ট পার্থক্য ছিল। এবার দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখে নেবে, দ্বিতীয় প্রশ্নের উত্তর। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। কেউ যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করবে 91230052
218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, 2 দিন রেকর্ডেড ক্লাস, একদিন গুগল মিটে লাইভ ক্লাস। তার জন্য পার মান্থ 600 টাকা ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আজকের ক্লাসের পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। প্রশ্ন কী আছে? প্রশ্ন আছে জ্যোতিবা ফুলের জাতিপ্রথা এবং অস্পৃশ্যতার ওপর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অ্যান্সারটা দেখো, প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? ঊনবিংশ শতাব্দী ভারত ছিল সামাজিক বৈষম্য ও অবিচারের এক ভয়াবহ যুগ। জাতি ব্যবস্থা ও অস্পৃশ্যতা ছিল দুটি প্রবল অসুস্থতা যা সমাজের বৃহৎ অংশকে আঁধারে ঠেলে দিয়েছিল। এই অমানবিক প্রথাগুলির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসেন জ্যোতিবা ফুলে, একজন উজ্জ্বল সমাজ সংস্কারক, লেখক, কবি। তারপরে দেখো জাতিবাদের বিরুদ্ধে লড়াই। ফুলে জাতিকে জন্মগত বিভাজনের পরিবর্তে সামাজিক রীতিনীতির দ্বারা নির্মিত কৃত্রিম প্রথা হিসাবে চিহ্নিত করেছিলেন। বর্ণ ব্যবস্থার অন্যায় ও অসমতার বিরুদ্ধে তিনি কণ্ঠস্বর উত্থাপন করেন। জাতিগত বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি সকল মানুষের জন্য সমতা ও ভ্রাতৃত্বের আহ্বান জানান। তারপরে বলা হচ্ছে দেখো অস্পৃশ্যতার অপমানের বিরুদ্ধে। ফুলে অস্পৃশ্যতাকে মানবতার অপমান বলে তীব্রভাবে নিন্দা করেছিলেন। অস্পৃশ্যদের ওপরে নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে তিনি অক্লান্ত যুদ্ধ করেছিলেন। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে তাদের সামাজিক ক্ষমতায়নই ছিল তার লক্ষ্য। তারপরে বলা হচ্ছে কর্মে ঐক্য। পরের পয়েন্ট কর্মে ঐক্য। এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, শুধু বাক্যেই নয় কর্মেও ফুলে তার বিশ্বাস প্রকাশ করেছিলেন। অস্পৃশ্যদের জন্য তিনি স্কুল ও আশ্রয়লয় স্থাপন করেন। মহিলা নামে একটি পত্রিকা প্রকাশের মাধ্যমে নারীর অধিকার ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেখো তৃতীয় সত্য রচনায় তিনি জাতিবাদ এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে যুক্তি ও যুক্তির অস্ত্র ব্যবহার করেন। তারপরে আছে দেখো ঐতিহাসিক ঐতিহ্য। মহারাষ্ট্রের শিক্ষক, তারপরে সামাজিক বিপ্লবের জনক হিসাবে সমাদিত্য ফুলে ভারতের সামাজিক সংস্কার আন্দোলনে এক অপরিহার্য ভূমিকা পালন করেছিল। আজও তিনি সমতা ও ন্যায় বিচারের প্রতীক হিসাবে ভারত ও বিশ্বজুড়ে অনুপ্রেরণা জাগিয়ে রাখেন। উপসংহার: জ্যোতিবা ফুলে ছিলেন একজন দূরদর্শী নেতা, একজন নির্ভয় যোদ্ধা এবং একজন সত্যিকারের মানবতাবাদী। জাতিবাদ এবং অস্পৃশ্যতার অন্ধকারে ডুবে থাকা সমাজের তিনি আলোর দিশা দেখিয়েছিলেন। তার অক্লান্ত প্রচেষ্টা ও অবিচল আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে, সামাজিক ও ন্যায় বিচার ও সমতার জন্য লড়াই করতে সাহায্য করে। এটা সাহায্য যোগায়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।